আজকের ভিডিওতে আমরা দেখব পরিবেশ এবং জীবজগতের পারস্পরিক নির্ভরতার প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন, মানুষ কিভাবে গাছেদের উপর নির্ভর করে? মানুষ বিভিন্নভাবে গাছেদের উপর নির্ভর করে, যেমন খাবারের জন্য চাল, আটা, শাকসবজি, এগুলো সবই উদ্ভিদ থেকে পাই। ঘর বাড়ির আসবাব তৈরিতে, ঘরে কাঠের আসবাব, ঘরে চালা দেওয়া ইত্যাদি তৈরিতে। জামা কাপড় তৈরির জন্য যেমন শিমুল, পাট, কার্পাস ইত্যাদি গাছ থেকে পাওয়া তন্তু দিয়ে সুতো, এবং সেই সুতো দিয়ে জামা কাপড় তৈরি হয়। অন্যান্য জিনিসের জন্য, ওষুধের জন্য বিভিন্ন অংশ ব্যবহার হয়, যেমন কালমেঘের পাতা, সর্পগন্ধার মূল ইত্যাদি। তো এই প্রশ্ন আমাদের শেষ হলো। দ্বিতীয় প্রশ্ন, প্রাণীরা কিভাবে গাছেদের উপর নির্ভর করে? কিভাবে নির্ভর করে? খাবারের জন্য। মানুষ সহ বিভিন্ন প্রাণী উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা ইত্যাদিকে খাবার রূপে গ্রহণ করে। মানুষ রান্না করে খেলেও গরু ছাগল কিন্তু সরাসরি সেই ঘাস, পাতা এগুলোই খায়। বাসা তৈরির জন্য কাক, টিয়া, কাঠবিড়ালি এইগুলো কি করে, এই প্রাণীগুলি বিভিন্ন গাছের উপরে বাসা তৈরি করে। তারপরে তৃতীয় প্রশ্ন, প্রাণী থেকে পায় এমন খাবারের উদাহরণ দাও। গরু বা ছাগলের দুধ অথবা মুরগির মাংস ইত্যাদি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, গাজরের কোন অংশ আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি? গাজরের মূল আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। আদার কোন অংশ আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি? আদার কাণ্ড আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। চালতার কোন অংশ আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি? চালতার বৃতি অংশটি আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। কুমড়োর কোন অংশ আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি? কুমড়োর ফল, মূল ও কাণ্ড আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। ঠিক আছে। গাছে বাস করে কিন্তু বাসা বানাতে পারে না এমন প্রাণীর উদাহরণ দাও। তাহলে এমন প্রাণী কি, যে যারা গাছে বাস করে কিন্তু বাসা বানাতে পারে না? এমন প্রাণী হচ্ছে বাদুড়। লাল পিঁপড়ে কিভাবে বাসা বাঁধায়? লাল পিঁপড়ে কোনো চওড়া বা গোল পাতাওয়ালা গাছের পাতা মুড়ে সেগুলোকে জোড়া লাগিয়ে বাসা বাঁধায়। আচ্ছা, কোন গাছের কোন অংশ দিয়ে হাত পাখা তৈরি হয়? তাল গাছের পাতা দিয়ে হাত পাখা তৈরি হয়। তন্তু কাকে বলে? সুতো যে সরু সরু সূক্ষ্ম অংশ দিয়ে গঠিত তাকে তন্তু বলে। তন্তু কি দিয়ে তৈরি হয়? তন্তু দড়ি দিয়ে দড়ি তৈরি হয়। তুলো গাছের আরেক নাম কার্পাস। সুতির জামা কাপড় কি দিয়ে তৈরি? তন্তু দিয়ে। কোন কোন গাছ থেকে তন্তু পাওয়া যায়? শিমুল, কার্পাস এগুলি। কোন কোন গাছ থেকে তন্তু পাওয়া যায়? শিমুল, কার্পাস, পাট, নারকেল ইত্যাদি। রজন কোন গাছ থেকে পাওয়া যায়? রজন পাওয়া যায় পাইন বা শালের মতন গাছ থেকে। কাঠ পালিশ করতে রজন ব্যবহার করা হয়। রবার পাওয়া যায় কোন গাছ থেকে? রবার পাওয়া যায় রবার গাছ থেকে। পেন্সিলের দাগ মোছার যে ইরেজার, সেটা কি দিয়ে তৈরি হয়? রবার দিয়ে। কুইনাইন কি থেকে পাওয়া যায়? সিনকোনা গাছের ছাল থেকে। আচ্ছা, ম্যালেরিয়া রোগের ওষুধ থেকে কি থেকে তৈরি হয়? আমরা জানি কুইনাইন থেকে, এবং সেই কুইনাইন কোথায় পাওয়া যায়? সিনকোনা গাছের ছাল থেকে। গাছেরা খাবার তৈরির সময় কোন গ্যাস গ্রহণ করে এবং কোন গ্যাস ত্যাগ করে? গাছেরা খাবার তৈরির সময় কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। পরবর্তী প্রশ্ন দেখো, পরাগ মিলন কাকে বলে? প্রাকৃতিকভাবে কিংবা কোনো পতঙ্গের গায়ে লেগে ফুলের পরাগ রেণু যখন এক ফুল থেকে আরেক ফুলে এসে পড়ে, তখন সেই প্রক্রিয়াকে পরাগ মিলন বলে। বাদুড় কিভাবে উদ্ভিদের বংশবিস্তারে সাহায্য করে? বাদুড় ফল খেয়ে ফলের বীজগুলো হজম করতে পারে না, ফলে ওই বীজগুলো তার মলের সঙ্গে বেরিয়ে আসে। এইভাবে বিভিন্ন প্রাণীদের মল ত্যাগের মাধ্যমে হজম না হওয়া যে বীজগুলো, সেগুলো দূরে নানান জায়গায় ছড়িয়ে পড়ে, আর একসময় ওই বীজগুলো থেকে চারা গাছ জন্মায়। পরবর্তী প্রশ্ন, বন বিড়াল এবং শিয়াল কিভাবে ফল ও বীজের বিস্তারে সাহায্য করে? চোরকাঁটা নামক ফলগুলি বন বিড়াল ইত্যাদি সহ প্রাণীদের গায়ে লেগে যায়, পরে ওই ফলগুলি প্রাণীদের শরীর থেকে খসে বিভিন্ন জায়গায় পড়ে যায় এবং ফল এবং বীজের বিস্তার করে। আচ্ছা, ধান খেতে এজোলার চাষ কেন করা হয়? ধান খেতে এজোলা পানা চাষ করলে জমিতে সার দিতে লাগে না। আসলে এগুলো এক ধরনের পানা, এদের পাতার মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া আছে যারা বাতাসে নাইট্রোজেনকে বেঁধে ফেলতে পারে। তাতে এজোলার উপকার হয়, কারণ সারের জন্য নাইট্রোজেন লাগে, আর এজোলা তার পাতায় ওই ব্যাকটেরিয়াকে থাকবার জায়গা দেয়। এতে দুজনেরই বোঝাপড়া থাকে, সুতরাং দুজনেরই উপকার হয়। আচ্ছা, এবার আমরা দেখব মিথজীবিতা কাকে বলে। প্রকৃতিতে এক ধরনের সম্পর্ক যেখানে দুই বা তার বেশি জীব একে অপরের সাহায্যে বেঁচে থাকে, সেটা হলো মিথজীবিতা। হানি ডিউ কি? জাপ পোকা গাছের শর্করা সমৃদ্ধ রস শোষণ করে শর্করা সমৃদ্ধ বর্জ্য ত্যাগ করে, এই বর্জ্যের নাম হচ্ছে হানি ডিউ।
সাগর কুসুম এবং ক্লাউন মাছ কিভাবে একে অপরকে সাহায্য করে? ক্লাউন মাছ থাকে সাগর কুসুমের সঙ্গে, সে সাগর কুসুমের শত্রু যেমন বাটারফ্লাই মাছকে তাড়িয়ে দেয়, আর সাগর কুসুমের খাবারের পড়ে থাকা অংশের ভাগ পায় ক্লাউন মাছ। আবার অনেক সময় ক্লাউন মাছকে তাড়া করে আসা প্রাণীরা সাগর কুসুমের শিকার হয়। সাগর কুসুম ও সন্ন্যাসী কাঁকড়া কিভাবে একে অপরকে সাহায্য করে? পরবর্তী প্রশ্ন, সাগর কুসুম ও সন্ন্যাসী কাঁকড়ার মিথজীবিতা। সন্ন্যাসী কাঁকড়ার পেটের অংশটা নরম, তাই সে বাসা বাঁধে প্রকৃত সামুদ্রিক প্রাণীর খোলসে। আর সন্ন্যাসী কাঁকড়া পিঠে করে বয়ে নিয়ে বেড়ায় সাগর কুসুমকে। সন্ন্যাসী কাঁকড়ার দেহ যখন বাড়ে, সাগর কুসুম ও সন্ন্যাসী কাঁকড়াকে ঢেকে রাখে। সাগর কুসুম তার বিষাক্ত কাঁটার সাহায্যে সন্ন্যাসী কাঁকড়াকে রক্ষা করে। সন্ন্যাসী কাঁকড়া খাবারের খোঁজে গেলে সাগর কুসুম সেই খাবারের ভাগ পায়। এবার আমরা দেখব মাংসাশী প্রাণী কাকে বলে। যেসব প্রাণীরা অন্য প্রাণীদের খায় তাদেরকে মাংসাশী প্রাণী বলে, যেমন বাঘ, সিংহ ইত্যাদি। তৃণভোজী প্রাণী কাকে বলে? যেসব প্রাণী লতাপাতা, ঘাস, ফুল, ফল ইত্যাদি খেয়ে বেঁচে থাকে তাদেরকে তৃণভোজী প্রাণী বলে, যেমন গরু, হরিণ, ছাগল ইত্যাদি। পরজীবী প্রাণী কাকে বলে? যে সমস্ত প্রাণীরা অন্য প্রাণীদের উপর নির্ভর করে বেঁচে থাকে তাকে পরজীবী বলে, যেমন উকুন। একটি বহিঃপরজীবী উদাহরণ দাও। সেম হবে, উকুন। একটি অন্তঃপরজীবী, কৃমি একটি অন্তঃপরজীবী। যক্ষ্মার জীবাণু কোন অঙ্গে বাসা বাঁধে? যক্ষ্মার জীবাণু ফুসফুস, হাড় ইত্যাদি অঙ্গে বাসা বাঁধে। ম্যালেরিয়ার জীবাণু কোন অঙ্গে বাসা বাঁধে? ম্যালেরিয়ার জীবাণু যকৃৎ ও লোহিত রক্তকণিকায় বাসা বাঁধে। আমাশয়ের জীবাণু কোন অঙ্গে বাসা বাঁধে? অন্ত্রে বাসা বাঁধে। সিল্ক কোথা থেকে পাওয়া যায়? রেশম মদ থেকে। কড হাঙরের যকৃতের তেলে কোন ভিটামিন পাওয়া যায়? ভিটামিন এ এবং ডি। পরিবেশ পরিষ্কার রাখে এমন দুটি প্রাণীর নাম লেখো। শকুন এবং কাক। হাল বলদের থেকে ট্রাক্টর ব্যবহারে সুবিধাজনক কেন? হাল বলদের সাহায্যে লাঙল চষার সময় চাষির পরিশ্রম হতো অনেক। একটানা অনেকক্ষণ চাষ করতে পারতো না, তাছাড়া অনেক সময় লেগে যেত। ট্র্যাক্টর ব্যবহারে কাজ অনেক সহজ হয়ে উঠেছে। একটানা অনেক চাষ করা যায় এবং বিশ্রামের প্রয়োজন কম লাগে। এবারে দেখো, দুধ থেকে দই তৈরিতে কোন ব্যাকটেরিয়া? ল্যাক্টোব্যাসিলাস। পরবর্তী প্রশ্ন দেখো, কিভাবে দুধ থেকে দইয়ে পরিণত হয়? দুধের মধ্যে দইয়ের সাজা মিশিয়ে রাখা হয়, যার মধ্যে থাকে ল্যাক্টোব্যাসিলাস নামে এক ধরনের ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া দুধে এক ধরনের অ্যাসিড তৈরি করে, সেই অ্যাসিডের নাম। প্রশ্ন দেখো, পাউরুটি তৈরিতে কোন ছত্রাক ব্যবহার করা হয়? ইস্ট। পাউরুটির গায়ে কেন ফুটো ফুটো থাকে? ময়দা বা আটার সাথে জল আর ইস্ট নামক এককোষী ছত্রাক মেশানো হয়। ময়দা বা আটায় থাকা শর্করাকে ইস্ট ভেঙে ফেলে আর তৈরি করে কার্বন ডাই অক্সাইড এবং অ্যালকোহল। ময়দা বা আটা মিশ্রণকে ফুলে ভেপে উঠতে সাহায্য করে এই কার্বন ডাই অক্সাইড। পরে ওই মিশ্রণ থেকে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যায় এবং পাউরুটির গায়ে ফুটো ফুটো হয়ে যায়। পরবর্তী প্রশ্ন দেখো, স্ট্রেপ্টোমাইসিস কি? স্ট্রেপ্টোমাইসিস হলো এক ধরনের ব্যাকটেরিয়া প্রজাতি। এই প্রজাতি থেকে আরও প্রায় 50টা বেশি ব্যাকটেরিয়া নাশক, ছত্রাকনাশক আর পরে পরজীবী নাশক অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি হয়। স্ট্রেপ্টোমাইসিন, এরিথ্রোমাইসিন ইত্যাদি হলো স্ট্রেপ্টোমাইসিন থেকে পাওয়া এক ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ। তো এখানে শেষ হলো আমাদের পরিবেশ এবং জীবজগতের পারস্পরিক নির্ভরতা যে অধ্যায়টি, সেটা সম্পূর্ণ প্রশ্ন উত্তর। ঠিক আছে, এবার তোমরা যারা মানে এই চ্যাপ্টারটা আগে পড়োনি তারা হচ্ছে ইউটিউব চ্যানেলে আমার যে প্লে লিস্ট আছে সেখান থেকে পড়ে নেবে পরিবেশ এবং জীবজগতের পারস্পরিক নির্ভরতা। তারপরে তোমরা এই যে কোয়েশ্চেনগুলো নোটস আকারে খাতায় সুন্দর করে লিখে নেবে। অল দ্য বেস্ট সবাইকে, খুব মন দিয়ে পড়াশোনা করো।